বাবা মা হওয়ার আগে প্রচুর টেনশন থাকে। এখনকার পেরেন্টসরা আগে কি জানবে, টু ডুজ গুলো কি কি, টিক মার্কে কোনগুলোতে বলবে যে হ্যাঁ এগুলো দরকার। বিফোর উই প্ল্যান আ প্রেগনেন্সি একটা পুরো প্ল্যানিং লাগে। সো দের আর সার্টেন টেস্টস, কিছু টেস্ট এক্সামিনেশন বোথ মা আর বাবার হওয়ার কথা, যেটাতে আগে ওদের জেনারেল হেলথ নিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি যে এরা সুস্থ, যাতে করে আমাদের বীজ আর আমাদের জমি এই দুটো যেন সুস্থ। তারপরে হলো যে ওরা কি মেন্টালি প্রিপেয়ার্ড আছে মা বাবা হওয়ার জন্য। আমরা অনেকবার দেখি কম বয়সী মা বাবা বাচ্চা হয়ে গেছে আর তারা কিন্তু মেন্টালি এটাকে নিয়ে নিতে পারছে না। আর দে মেন্টালি প্রিপেয়ার্ড, 2 নম্বর। 3 নম্বর হলো আর দে ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড। ফিনান্সিয়াল প্রিপারেশন লাগে, একটা বাচ্চা ইজ আ ভেরি কস্টলি অ্যাফেয়ার। এখনকার যুগে ম্যাক্সিমাম বাবা মারা বলেন যে আমার বাচ্চা তো নর্মাল ডেলিভারি হয়নি, আমার তো সিজারিয়ান হয়েছে। এটা নাম্বার 1 বাচ্চার জন্য কতটা ভালো নাকি ভালো নয়, নাকি এর কোনো সুদূর প্রসারী কোনো এফেক্ট রয়েছে? তুমি নিজে কি রেকমেন্ড করো? আমার জানা নেই কোনো ডাক্তার পৃথিবীতে যে নর্মাল ডেলিভারি প্রেফার করবে না। সিজারিয়ান যে জিনিসটা সেটা ইজ মেন্ট ফর অনলি যখন তোমার বাচ্চা বা মায়ের কোনো প্রবলেম যদি থাকে, ফিটাস আর বা মায়ের যদি কোনো একজনের প্রবলেম থাকে, তখন লাইফ সেভিং হিসেবে আমরা সিজারিনটা করি। কিন্তু ফর রিজনস নট নোন সিজারিনের সংখ্যাগুলো অনেকটাই বেড়ে যাচ্ছে, যেটা একটা চিন্তাজনক বিষয় নিশ্চয়ই। কেন যে সিজারিনে যে বাচ্চাগুলো জন্ম হয় তাদের শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম সব রকম কিন্তু প্রবলেম দেখা যায়। যে বাচ্চাগুলো সিজারিন থেকে জন্ম নেয় তাদের ওবেসিটি, মেটাবলিক সিন্ড্রোম, অ্যাস্থমা, অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস, এইগুলো হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় কম্পেয়ার্ড টু দোজ হু আর বর্ন উইথ নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। বাচ্চার মায়ের বা বাবার কি কোনো ধরনের কাউন্সিলিং প্রয়োজন বিফোর বার্থ? কি ধরনের লাগে এবং কেন প্রয়োজন? মায়ের ব্লাড প্রেশার কি বেশি, এগুলো কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করে। মায়ের বয়স এফেক্ট করে। টিনেজার প্রেগনেন্সি বা প্রেগনেন্সি বিয়ন্ড 40 ইয়ার্স অফ এজ, এগুলো প্রিমেচুর ডেলিভারি হওয়ার চান্স বেশি। মা কি স্মোকিং বা অ্যালকোহল কনজিউম করছে বা কোনো ড্রাগ, রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ করছে, তাতেও প্রিমেচুর ডেলিভারি হওয়ার চান্স বেশি। আর তাতে বাচ্চা কিন্তু সেই রেটে গ্রো করবে না যেটা যদি নর্মালি করতো। ডিলেড কর্ড ক্ল্যাম্প, এটার ব্যাপারে আমি অনেক শুনেছি, কি আমাকে একটু সহজ করে বুঝিয়ে দেবে? আমি যদি মেডিকেল টার্ম বুঝবো না। আমরা নালটাকে ইমিডিয়েটলি না কেটে আমরা 45 to 60 সেকেন্ডস ওয়েট করি। ওই সময়টা আমরা টাইমার কাউন্টার লাগিয়ে, আর সেটা হয়ে যাওয়ার পরে আমরা নালটা কাটি। এটাতে বাচ্চার শরীরে একটু বেশি রক্ত পাওয়া যায়, যে রক্তটা নালের মধ্যে আছে সেটা বাচ্চার দিকে চলে যায়। দিস হেল্পস দেম প্রিভেন্ট অ্যানিমিয়া। আগেকার দিনে মা বাবারা বলতেন মা হওয়া কি মুখের কথা। এখনকার জেনারেশন বলে যে বাবা মা দুটো হওয়াই মুখের কথা নয়, কারণ প্রচুর দায়িত্ব রয়েছে, প্রচুর জানার জিনিস রয়েছে। মা বা বাবা হওয়ার আগে, বাবা মা হওয়ার আগে, সন্তান জন্মের আগে কোন জিনিসগুলো জানা ভীষণ দরকার, সেইটা জানাতে আজকের সিরিয়াস বলছিতে নীলাঞ্জনের সঙ্গে ডক্টর অশোক মিত্তল। অশোক, ওয়েলকাম টু সিরিয়াসলি বলছি। বাবা মা হওয়ার আগে প্রচুর টেনশন থাকে। এখনকার পেরেন্টসরা আগে কি জানবে প্রথমে, বাবা মা হওয়ার আগে টু ডুজ গুলো কি কি, টিক মার্কে কোনগুলোতে বলবে যে হ্যাঁ এগুলো দরকার? আমরা বাচ্চা কেন করতে চাই? আমরা বাচ্চা এই জন্য করতে চাই যে আমাদের পরিবারটা বাড়ুক আর বাচ্চা যেন সুস্থ থাকে আর রোগবিহীন থাকে। সো এই ক্ষেত্রে আমরা মা বাবা হিসেবেও অনেক কিছু রোগ বাচ্চার মধ্যে ট্রান্সমিট করে দিতে পারি কিন্তু। সো আই মাইট হ্যাভ আ জেনেটিক প্রবলেম যেটা বাচ্চার মধ্যে পাস অন হয়ে যেতে পারে। তো বিফোর উই প্ল্যান আ প্রেগনেন্সি, আমরা একটা প্রেগনেন্সি প্ল্যান করার আগে একটা পুরো প্ল্যানিং লাগে। বাবার থেকে যে সিড আসছে আর মায়ের যে সয়েলটা মানে ইউট্রাসটা, এই দুটো হেলদি আছে না নেই, এই দুটোই হেলদি হতে হবে। আদারওয়াইজ ধরো তোমার থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে জিন, অ্যান্ড তুমি ট্রান্সমিট করে দিচ্ছ না জেনে, so that's a problem. So there are certain tests, কিছু টেস্ট এক্সামিনেশন বোথ মা আর বাবার হওয়ার কথা, যেটাতে আগে ওদের জেনারেল হেলথ নিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারি যে এরা সুস্থ, যাতে করে আমাদের বীজ আর আমাদের জমি এই দুটো যেন সুস্থ। তারপরে হলো যে ওরা কি মেন্টালি প্রিপেয়ার্ড আছে মা বাবা হওয়ার জন্য। আমরা অনেকবার দেখি কম বয়সী মা বাবা বাচ্চা হয়ে গেছে আর তারা কিন্তু মেন্টালি এটাকে নিয়ে নিতে পারছে না। আর দে মেন্টালি প্রিপেয়ার্ড, 2 নম্বর। 3 নম্বর হলো আর দে ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড। ফিনান্সিয়াল প্রিপারেশন লাগে, একটা বাচ্চা ইজ আ ভেরি কস্টলি অ্যাফেয়ার। তার রুটিন কেয়ার অফ দ্য প্রেগনেন্সি, তার ডেলিভারি কোথায় হবে, যদি এনআইসিইউ লাগে, আমরা সবাই ভেবে নিই যে বাচ্চা হলে সব ঠিক থাকবে, বাচ্চা জন্মে পরে কাঁদবে, এভরিথিং উইল বি হাঙ্কিন ডোরি। কিন্তু মাঝে সাঝে প্রবলেম হয়। অলমোস্ট 10% অফ প্রেগনেন্সি, মানে প্রত্যেক 10টা প্রেগনেন্সির মধ্যে একটা প্রেগনেন্সির মধ্যে কোনো কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা। সো
মা বাবা কি তার জন্য প্রস্তুত মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি? দ্যাট দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দের আর লট অফ ইস্যুস, অনেক চিন্তাভাবনা যাবার দরকার আছে এর আগে যে তুমি ভাবো যে একটা বাচ্চা আমরা করব। আচ্ছা, এই যে তুমি বললে যে সব ক্ষেত্রে কেসটা খুব স্মুথ নাও হতে পারে, মানে তুমি যে ইন্ডিকেশনটা দিলে যে একটা বাচ্চা হয়তো হবে, এমন হতেই পারে যে আমরা যেভাবে ভাবলাম সেরকম ভাবে বিষয়টা এগোলো না। আগে থেকে জানার কি কোনো রকম উপায় আছে? অ্যাবসলিউটলি। সো মা বাবার হেলথটা আমি বললাম, জেনারেল হেলথ। তারপরে ধরো প্রেগনেন্সিতে এলাম, এখন মা ধরো প্রেগনেন্ট হয়ে গেছে। সো আমরা একটা প্রেগনেন্সির সময় অনেকগুলো আল্ট্রাসাউন্ড হতে পারে, কিন্তু তার মধ্যে 2 কি 3টে বলবো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট আল্ট্রাসাউন্ড উইচ ইজ ইম্পর্টেন্ট টু কনফার্ম দ্য প্রেগনেন্সি, যে মা অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, সেটা আমরা জেনারেলি 8 উইকসের আশেপাশে করি, যখন আমরা দেখতে পারি যে বাচ্চার ছোট্ট একটা হার্ট বিট করছে, তার মানে বাচ্চা স্থাপিত হয়েছে। সেকেন্ড আল্ট্রাসাউন্ড উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আল্ট্রাসাউন্ড আমাদের জন্য, মানে আমরা বাচ্চাদের ডাক্তার, নবজাত শিশু ডাক্তার, বাচ্চার অ্যানাটমিটা সব নর্মাল। অ্যানাটমি মানে বাচ্চার সংগঠন, শারীরিক সংগঠন, মানে ওর লাংস, ব্রেন, কিডনি এগুলো সব ভালোভাবে ফর্ম হয়েছে না কোনো ডিফর্মিটি আছে। এটা কিন্তু একটা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে একটা অ্যানাটমি স্ক্যান হয়, যেটা আলাদা ডাক্তারবাবুরা করে, রুটিন রেডিওলজিস্ট করেন না। এটার জন্য ফিটাল মেডিসিন এক্সপার্ট আছেন যারা ওই আল্ট্রাসাউন্ডটা করেন। এটা বিশেষ আল্ট্রাসাউন্ড, নরমাল আল্ট্রাসাউন্ড? অ্যাবসলিউটলি, দিস ইজ কল্ড লেভেল 3 আল্ট্রাসাউন্ড অর অ্যানাটমি স্ক্যান। এটা আমি সবসময় প্রেসক্রাইব করি যে কয়েকটা সেন্টার যারা এই জিনিসগুলো ভালো করে, সেখান থেকে এই আল্ট্রাসাউন্ডটা অ্যাটলিস্ট ওইখান থেকে করানো উচিত। তার মধ্যে যদি কোনো প্রবলেম বেরোয়, তাহলে কিন্তু আপনার গাইনোকোলজিস্ট যিনি আছেন বা আমাদের মতো নিওনেটোলজিস্ট বা অন্য কোনো নিওনেটোলজিস্টের জায়গায়, ওইখানে গিয়ে একটা আপনি প্ল্যান অফ অ্যাকশনটা জানতে পারেন। কেন যে ধরো একটা কারোর হার্ট ডিফেক্ট আছে, এখন আমরা একজন বাবা হার্ট ডিফেক্ট শুনেই তো ধপাস করে পড়ে যাবে, বাট ওকে জানতে হবে যে এই হার্ট ডিফেক্ট সবসময় যে লিথাল বা লাইফ থ্রেটনিং তা নয়। কিন্তু দেয়ার আর লট অফ হার্ট ডিফেক্টস যেগুলোতে কোনো প্রবলেমই হয় না বা খুব সামান্য প্রবলেম হয়। তো আমরা সেগুলো ওদের জানাই যে আপনার, আর কয়েকটা হেলথ প্রবলেম, হার্ট ডিফেক্টস এরকমও হতে পারে যেখানে আমাদের ইমিডিয়েটলি বার্থের পরে সার্জারি লাগতে পারে। সো কিছু লাগবে না থেকে শুরু করে সার্জারি লাগবে, এটা তো অনেকটা বড় একটা জায়গা। তো সেই জায়গাতে তোমার বাচ্চার যে এখন জন্ম নেয়নি, আনবর্ন ফিটাসের কি হার্ট ডিফেক্ট, তার কি ট্রিটমেন্ট, তার কি এক্সপেক্টেন্সি, যে কত কিরকম আউটকাম হবে, কত % চান্স অফ সার্ভাইভাল হ্যাভিং এ নর্মাল লাইফ, এইগুলো সব ডিসকাশন আমরা করি যারা নিওনেটোলজিস্ট। সরি, আমি মাঝে আটকালাম। তুমি বলে হার্টের এরকম তো অনেক ফাংশন হতে পারে, মানে ব্রেন ভালো ওয়ার্ক করছে কি করছে না, হাড় ভালো আছে কি নেই, এগুলোর মধ্যে কোনটা কোনটা জানা যায় এই টেস্টটা করলে? অনেক কিছু জানা যায়, অথচ সবকিছু জানা যায় না। ওকে। অ্যান্ড নাম্বার 1 আমি যেটা বললাম, এটা অ্যানাটমি স্ক্যান। এটা অ্যানাটমিটা বলে, মানে স্ট্রাকচার অফ হার্ট, ব্রেন, কিডনি, ব্লাডার এগুলো বলবে, নট নেসেসারিলি যে ওর ফাংশনটা বলবে। সো ইটস নট anatomy, it's anatomy scan, it's not a physiology scan or biochemistry scan. তো আমরা ফাংশনটা বুঝতে পারবো না, কিন্তু তার জন্য অন্যান্য টেস্ট আছে। বাট দেন anatomy scan is important, যাতে করে আমরা বাচ্চার ডিফেক্ট, স্ট্রাকচারাল ডিফেক্টগুলো আমরা যাতে জানতে পারি। অথচ there would always be a disclaimer যে there are defects which are not picked up in anatomy scan. অনেকে এরকম ভাবেন, আমি বলছি না সবাই এরকম ভাবেন, কিন্তু কিছু কিছু মানুষ তো এরকম ভাবতেই পারেন যে এখনো আমার অ্যাবর্শনের চান্সেস রয়েছে, আমি তাহলে এটাকে রাখবো কি রাখবো না। এক্স্যাক্টলি, তাই জন্য এই আল্ট্রাসাউন্ডটা ইজ টাইমড, মানে একটা পার্টিকুলার টাইমে এটা করা হয়, যেটা 18 থেকে 20 সপ্তাহ। ওকে, ওই সময়টা ইজ যথেষ্ট যে আমরা স্ট্রাকচারগুলো মোটামুটি একটা ফর্ম করে নিয়ে, যে শেপ নিয়ে নিয়েছে। আর আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী 20 উইকস পর্যন্ত এমটিপি করা যায়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, মানে অ্যাবর্শন যেটাকে বলা হয়। যদি আমরা 18 সপ্তাহে জেনে যাই যে এটা এরকম রোগ যেটা লিথাল, তাহলেই কিন্তু অ্যাবর্শনের জন্য ডাক্তারবাবু আপনাকে রেকমেন্ডেশন করবে। আদারওয়াইজ ইটস আ চয়েস দ্যাট দ্য প্যারেন্ট হ্যাভ টু টেক। মোস্ট ডিফেক্টস আর অ্যাকচুয়ালি নট লাইফ থ্রেটনিং। তো সেই ক্ষেত্রে আমরা বাচ্চা কিন্তু নর্মাল ক্যারি করব উইথ সাম প্রিকশনস দ্যাট উই উইল ডিসকাস। গ্রেট। আচ্ছা, এই এখনকার যুগে ম্যাক্সিমাম বাবা মারা বলেন যে আমার বাচ্চা তো নর্মাল ডেলিভারি হয়নি, আমার তো সিজারিয়ান হয়েছে, সি সেকশন হয়েছে। আমার এখানে দুটো ফলো আপ প্রশ্ন আছে। নাম্বার 1, এখন কি সি সেকশনটা মাস্ট, মানে করতেই হবে? আগে তো নর্মাল লোকের সন্তানই হতো, নর্মাল প্রেগন্যান্সি হতো, সি সেকশন তো আগেকার দিনে হতোই না। এটা নাম্বার 1 বাচ্চার জন্য কতটা ভালো নাকি ভালো নয়, নাকি এর কোনো সুদূর প্রসারী কোনো এফেক্ট রয়েছে? তুমি নিজে কি রেকমেন্ড করো?
সো আই এম আ ফাদার অফ 2 চাইল্ড অ্যান্ড আমার দুটো বাচ্চাই কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। সেটা বলে রাখি আজকে। আমার জানা নেই কোনো ডাক্তার পৃথিবীতে যে নর্মাল ডেলিভারি প্রেফার করবে না। সো নর্মাল ডেলিভারি ইজ দ্য নর্ম, তাই বলে ওটাকে নর্মাল ডেলিভারি বলা হয়। অ্যান্ড বাই নর্মাল ডেলিভারি আই মিন ভেজাইনাল ডেলিভারি, মানে নর্মাল রাস্তা দিয়ে বাচ্চা বেরোনো। সিজেরিয়ান যে জিনিসটা সেটা ইজ মেন্ট ফর অনলি যখন তোমার বাচ্চা বা মায়ের কোনো প্রবলেম যদি থাকে, ফিটাস আর বা মায়ের যদি কোনো একজনের প্রবলেম থাকে, তখন লাইফ সেভিং হিসেবে আমরা সিজারিনটা করি। কিন্তু ফর রিজনস নট নোন সিজারিনের সংখ্যাগুলো অনেকটাই বেড়ে যাচ্ছে, যেটা একটা চিন্তাজনক বিষয় নিশ্চয়ই। কেন যে সিজারিনে যে বাচ্চাগুলো জন্ম হয় তাদের শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম সব রকম কিন্তু প্রবলেম দেখা যায়। হ্যাঁ, শর্ট টার্মে ব্রিদিং প্রবলেম হতে পারে, কেন যে ওদের লাংসের ফ্লুইডগুলো পুরোপুরি ডিসপার্স হয় না। তো লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে কিছুটা ফ্লুইড থেকে যায়, যার জন্য ওদের শ্বাসকষ্ট হয়। হয়তো 1-2 দিন এনআইসিইউতে অবজারভেশনে রাখতে হতে পারে, অক্সিজেনও লাগতে পারে। আমি মানে এটা রিলেট করলাম, কারণ আমার বাচ্চার প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছিল, প্রথম বাচ্চা, তুমি জানো, ইউ নো ইট ভেরি ওয়েল। তার ফুসফুসের একটা সমস্যা হয়েছিল জন্মের পরে। এটা কি প্রাইমারি? না, সেটা প্রিমেচুরিটির লাংস ডেফিসিয়েন্সি, মানে লাংসটা ভালো করে ফর্ম হয়নি আর সারফ্যাক্টেন্ট ডেফিসিয়েন্সি। তাই বলে তোমার বাচ্চাকে হয়তো লাংসের এয়ারওয়েতে একটা ইনজেকশন, লিকুইড, সারফ্যাক্টেন্ট বলি আমরা, সেটা দিয়ে ফুসফুসটা ডেভেলপ হয়। কিন্তু আমি যেটা বলছি সেটা একটা টার্ম বাচ্চারও হতে পারে। আচ্ছা, ইনফ্যাক্ট এনিথিং অ্যাবাভ 37 কমপ্লিটেড উইকস ইজ আ টার্ম প্রেগন্যান্সি। ওকে। সো এদেরও যদি সিজারিনে হয়, দের ইজ আ চান্স যে ওর, আমরা এটাকে বলি ট্রানজিয়েন্ট ট্যাকিপনি অফ নিউবর্ন, বা অল্প সময়ের জন্য 24 থেকে 48 ঘন্টার জন্য একটু শ্বাসকষ্ট, হয়তো একটু অক্সিজেন রিকোয়ারমেন্ট হতে পারে, বাট অফেন দিস চিলড্রেন ডু নট গো অন ভেন্টিলেটর। আচ্ছা। মিডল টার্মে ওদের আমরা দেখেছি, যেহেতু নর্মাল ভেজাইনাল রুট থেকে যখন বাচ্চা বেরোয়, তখন কিন্তু মায়ের ওই সময়টাই কিছু মাইক্রোবস থাকে ভেজাইনাল এরিয়াতে, স্পেশালি ব্যাকটেরয়েডস, বিফিডোব্যাকটেরিয়াম এটসেট্রা। এগুলো কিন্তু খুব ভালো বাচ্চার হেলথের জন্য। ট্রেডিশনালি বাচ্চা জন্মায় উইথ লটস অফ আর্মস অ্যান্ড অ্যামুনিশন টু ফাইট ইনফেকশনস, যেটা সিজারিনের ক্ষেত্রে হয় না। কেন যে সিজারিনে তো আমরা ভেজাইনাল ক্যানালটা ইউজ করছি না, আমরা ওপর থেকে একটা ক্লিন করে, বিটাডিন সলিউশন ক্লিন করে আমরা কেটে বার করছি। মায়ের ভেজাইনাল এরিয়া থেকে বার হলে যে মাইক্রোবায়োমগুলো পাওয়া যায়, সেটা যথেষ্ট মানে ইম্পর্টেন্স আছে তার একটা। তো প্রথম 1 বছরে বা 5 বছর পর্যন্ত যে ইমিউনিটি ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এফেক্ট হয় সিজারিনে। এটা কিন্তু নোন ফ্যাক্ট, রিসার্চ ব্যাকড। সো এই বাচ্চাদের বেশি করে ইনফেকশন হতে পারে। তাই বলে তুমি দেখবে অনেক সময় আগেকার মা বাবারা বলতো, মানে দাদা দিদিরা, ওই বাচ্চা সিজারিন হয়েছে, বারে বারে ইনফেকশনে ভোগে। আমরা তখন বুঝতাম না যে সিজারিন, এখন বুঝতে পারছি যে সিজারিন বাচ্চা কেন বারে বারে ভুগতে পারে। আমি বলছি না সব কটা সিজারিন এটা হয়, কিন্তু যদি তুমি লার্জ নাম্বার নাও, লক্ষ লক্ষ বাচ্চা, তাহলে তুমি দেখবে কিন্তু যে বাচ্চা নর্মাল ডেলিভারিতে হয়েছে আর এই গ্রুপটা সিজারিনে হয়েছে, এদের কিন্তু বেশি ইনফেকশন হবে। ইট ইজ এ নোন ফ্যাক্ট। আর লং টার্মে কিন্তু, যেটা আমার জন্য বেশি চিন্তাজনক আর সবার জন্য হওয়া উচিত, যে বাচ্চাগুলো সিজারিন থেকে জন্ম নেয়, তাদের ওবেসিটি, মেটাবলিক সিন্ড্রোম, অ্যাস্থমা, অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস, এইগুলো হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় কম্পেয়ার্ড টু those who are born with normal vaginal delivery. এটা বড় ব্যাপার, because India is the capital of diabetes. India is the diabetic capital of the world. We contribute maximum number of diabetes, and all the hospitals are standing up to on the diabetic and its complications to manage. So diabetes থেকে তোমার হার্টে প্রবলেম হবে, ডায়াবেটিস থেকে কিডনি ফেল, ডায়াবেটিস থেকে চোখের প্রবলেম, ডায়াবেটিস থেকে পায়ে গ্যাংগ্রিন। তো এগুলো সব আমরা আটকাতে পারি যদি আমরা ডায়াবেটিস সংখ্যাটাই কমিয়ে দিই। তার জন্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ গুড নিউট্রিশন অফ এ প্রেগনেন্ট মাদার, যাতে করে ভালো করে টার্ম ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হয়। প্রথম 6 মাস শুধু মায়ের দুধ খায়, তারপরে বাড়ির রান্না খায়, ময়দা চিনি কার্ব কম রাখে, বড় হয়ে বাড়িতে মানে এক্সারসাইজ করে, যোগা করে অ্যান্ড ফিট থাকে, তাহলেই আমরা কিন্তু ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতে পারবো। হ্যাঁ, সেগুলো তো আছে। যারা আমি ধরে নিচ্ছি একজন সি সেকশন বেবি হয়েছে, তার এই লং টার্ম প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য কিছু প্রসিডিউর আছে অ্যাপার্ট ফ্রম তুমি যে লাইফ সেভিং প্র্যাকটিসেস গুলো বলে সেগুলো বাদ? না, সেরকম দেখো মেডিসিনাল ওয়াইজ তো কিছু নেই যে হ্যাঁ ওই বাচ্চা সিজারিন থেকে হয়েছে তাহলে ওকে আমি অন্য মেডিসিন দেবো, না সেরকম কিছু নেই। কিন্তু আর তাদের রিস্কটা বেশি কম্পেয়ার্ড টু দ্য আদার পপুলেশন। তার মানে এই নয় যে সবার হবে। তো উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল, দ্য পেরেন্টস শুড বি মোর কেয়ারফুল, যে ওই বাচ্চা যেন বেশি ওভারওয়েট না হয়। মায়েরা খুব অবসেসড রিগার্ডিং ওয়েট। বাচ্চার যে গ্রোথটা যদি নিউট্রিশন ভালো থাকে,
যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে আর একটা রেঞ্জের মধ্যে যদি ওয়েট থাকে, তাহলে উই অ্যাকসেপ্ট ইট। বেশি ওয়েট হওয়া, ওভারওয়েট হওয়া, একদম হিপ করে ভাত খাওয়ানো বেশি করে, এগুলো কিন্তু একদমই ভালো না। আর 5 বছরের পরে যদি বাচ্চা ওভারওয়েট থাকে, তাহলে তার চান্স কিন্তু টু বিকাম অ্যান ওভারওয়েট চাইল্ড অ্যাডাল্ট and having diabetes is much higher. Below 5 years we can reduce the weight by curbing the diet. কিন্তু 5 বছরের উপরে হলে তাদের কিন্তু চাইল্ডহুড ওবেসিটি আর অ্যাডাল্টহুড ওবেসিটির চান্সটা অনেক বেশি। বাচ্চা জন্মের আগে সিচুয়েশন নিয়ে আমরা কথা বলছিলাম। আমাকে একটা সিম্পল জিনিস বলো যে বাচ্চার মায়ের বা বাবার কি কোনো ধরনের কাউন্সেলিং প্রয়োজন বিফোর বার্থ? কি ধরনের লাগে এবং কেন প্রয়োজন? সো আমি যেটা বললাম তোমাকে, ওদের জেনারেল হেলথ নিয়ে, ওদের মেন্টাল প্রিপেয়ারনেস, ফিনান্সিয়াল প্রিপেয়ারনেস আমি বললাম। তারপর ওদের কয়েকটা টেস্ট হওয়ার কথা, যেন মায়ের ডায়াবেটিস আছে কিনা, ওর গ্লুকোজ টলারেন্স টেস্টটা কিরকম, মায়ের ব্লাড প্রেশার কি বেশি, এগুলো কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করে। মায়ের বয়স এফেক্ট করে। টিনেজের প্রেগনেন্সি বা প্রেগনেন্সি বিয়ন্ড 40 ইয়ার্স অফ এজ, এগুলো প্রিমেচুর ডেলিভারি হওয়ার চান্স বেশি। মা কি স্মোকিং বা অ্যালকোহল কনজিউম করছে বা কোনো ড্রাগ, রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ করছে, তাতেও প্রিমেচুর ডেলিভারি হওয়ার চান্স বেশি। আর তাতে বাচ্চা কিন্তু সেই রেটে গ্রো করবে না যেটা যদি নর্মালি করতো। তাহলে ইউ উইল হ্যাভ আ স্মল চাইল্ড, যেটা হয়তো সময়ে জন্ম নিয়েছে, অল্প সময় জন্ম নেয়নি, কিন্তু ওজনটা কম। এটাকে আমরা বলি IUGR, মানে ইন্ট্রাইউটেরাইন, পেটের মধ্যে গ্রোথটা ভালো করে হয়নি। আমি সবসময় বলি যে তুমি শরীরে যা গ্রহণ করছো সেগুলোই তোমার বাচ্চার কাছে যাচ্ছে। তুমি খাবার খাচ্ছ, তুমি জল খাচ্ছ, তুমি হাওয়া নিচ্ছ, আর তুমি থটস নিচ্ছ ব্রেনে। তা এই 4টে জিনিস যেন যতটা শুদ্ধ হতে পারে তত হোক। খাবারটা ন্যাচারাল অর্গ্যানিক তো আর ভাবা যায় না, খুবই এক্সপেন্সিভ, কিন্তু যতটা পারো ন্যাচারাল খাবার, সিজনাল ফ্রুটস গুলো খাবে। নট ফ্যান্সি ফ্রুটস লাইক স্ট্রবেরি ইন সামার is often preserved. So we don't want to eat that. We don't want avocados. আমাদের নর্মাল বাঙালি যে খাবারগুলো বাড়িতে আছে সেগুলোই তুমি খাও। জলের ক্লিনলিনেসটা দেখবে, তুমি ভালো করে ঘুমাবে আর নিউট্রিশনটা করবে। আমরা সবসময় বলি বেশি করে প্রোটিন লাগে, বেশি করে ক্যালোরিজ লাগে মায়ের, কিন্তু এতটাও না যে তুমি ওভারওয়েট হয়ে যাও। তুমি এক্সারসাইজ করবে, যোগা করবে, লামাজ, অনেকগুলো অ্যান্টিনেটাল যোগা ক্লাসেস হয়, সেগুলো অ্যাটেন্ড করবে, সো দ্যাট তোমার পেলভিক ফ্লোর, মানে তোমাকে তো প্রস্তুত হতে হবে একটা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির জন্য। তো তার জন্য তোমার পেলভিক ফ্লোরটা যেন স্ট্রং থাকে, অ্যান্ড ইউ ক্যান ডু মোর কন্ট্রাকশন, তুমি পুশ করতে পারো বাচ্চাকে নিচের দিকে। তার জন্য পেলভিক ফ্লোর এক্সারসাইজেস আছে, সেগুলো করা উচিত। আর লাস্টলি তুমি নিজেকে প্রিপেয়ার করবে যে তুমি ব্রেস্ট ফিডিং করবে বাচ্চাকে। আগের সময় তুমি দেখবে শাশুড়িরা কি করতো, একটা বালকৃষ্ণর একটা ছবি লাগিয়ে দিত তার রুমে, শুধু এই জন্য যে ওকে দেখে দেখে মনে হবে যে এরকম আমার বাচ্চা হবে, আর আমার তখন দেখেই বাচ্চার মায়ের ব্রেস্ট থেকে দুধটা বেরোতে শুরু করতো। ইনফ্যাক্ট বিফোর দ্য চাইল্ড ইজ বর্ন দে ইউজ টু হ্যাভ মিল্ক সিক্রিশন। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ ওল্ড এজ ফিলসফি, যে আমার একটা বাচ্চা হবে যেটা কৃষ্ণর মতো দেখতে হবে, আর আমার দুধ বেরোবে। দ্য ফার্স্ট 6 months এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, নাথিং পার মাউথ, শুধু মায়ের দুধ। আমি মানে তুমি বলছিলে বলে আমার জাস্ট মনে হচ্ছিল, এই তো আমি অ্যাজ ইফ মনে হচ্ছে আমাদের পুরনো বেদ পুরাণ এদের কথা শুনছি, বিকজ সত্যি, বিকজ মানে এখন মডার্ন এত এসে যাওয়ার পরেও মনে হচ্ছে আমি পুরনো ফিলোসফি, পুরনো ওল্ড কালচার, এগুলোর কথা যেন অ্যাজ ইফ তুমি মনে হলো বলছো, মানে অ্যাজ ইফ কি মনে হচ্ছে ওটাই একদম পারফেক্ট ছিল, মানে বেশ কিছু জায়গা অবধি ওটা পারফেক্ট ছিল, আমরা ওটাকে ঘাটিয়ে দিয়েছি বেসিক্যালি। সো লাস্ট ছিল থটস গুলো, যে তুমি ভালো পড়ো, ভালো গুলো, হ্যাঁ ওই সময় ভালো ভাবো, তুমি যে ধর্ম, যে ফিলসফি বিলিভ করো, তার মধ্যে একটা মেডিটেটিভ অ্যাপ্রোচ আছে। তুমি মেডিটেশন করবে, তুমি ভালো ভাববে, তুমি নেগেটিভ ইনফ্লুয়েন্সেস গুলোকে অ্যাভয়েড করবে, তুমি সাত্বিক থাকবে, তুমি মদ খাচ্ছ না অবভিয়াসলি, তুমি অনেক জিনিসগুলো যেগুলো নর্মাল একটা সদ্ভাবনা থেকে বাচ্চাকে বড় করছে। মানে ওই গীতায় যেটা বলে না, সত্য, তমস এবং রজ, তো তার মধ্যে সাত্বিক গুণগুলো তুমি অভ্যেস করবে যখন তুমি মা হচ্ছ। অ্যাবসলিউটলি, কেন যে তোমার বাচ্চা হয়ে গেল, সবকিছু ভালো হলো, পড়াশোনাও ভালো করলো, ভালো পজিশন জব পেলো, তারপরে যদি কিন্তু ও যদি অ্যারোগেন্ট হয়, মিসবিহেভ করে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট করে, তাহলে কি তুমি কি প্রাউড ফিল করবে? আমাকে একটাই কথা বলো, আলটিমেটলি তোমার থটস গুলো আর তোমার পেরেন্টিং কিরকম সেটা ডিপেন্ড করে যে তোমার বাচ্চা কিরকম হবে। তুমি সংসারকে দিচ্ছ কি, একটা সুস্থ বাচ্চা আর একটা ভালো বাচ্চা, ভালো মানুষ দাও আগে, তারপরে পড়াশুনো, রোজগার সব হবে। আর একটা সাবজেক্ট নিয়ে আমার একটু জানার ইচ্ছে, যে ডিলেড কর্ড ক্ল্যাম্প, এটার ব্যাপারে আমি অনেক শুনেছি, কি আমাকে একটু সহজ করে বুঝিয়ে দেবে? আমি যদি মেডিকেল টার্ম বুঝবো না, বাট ঠিক আছে। সো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং ইজ নাও আ স্ট্যান্ডার্ড অফ কেয়ার। ওকে, এখন আমরা এটা রুটিনলি প্র্যাকটিস করছি, আনলেস
বাচ্চা খুব খারাপ বেরিয়েছে, হুম, বাচ্চা বেরোনোর পরে একদম কাঁদছে না, ফ্ল্যাট বেরিয়েছে, হুম, কোনো অ্যাক্টিভিটি নেই, মুভমেন্ট করছে না, তখন অবশ্যই আমরা এই জিনিসটা হুম, করব না। হুম, কিন্তু এই সিচুয়েশন ছাড়া হুম, হুম, নর্মালি আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্প করি, মানে আমরা নালটাকে ইমিডিয়েটলি না কেটে আমরা 45 to 60 সেকেন্ডস ওয়েট করি। হুম, ওই সময়টা আমরা টাইমার কাউন্টার লাগিয়ে নিই, হুম, আর সেটা হয়ে যাওয়ার পরে আমরা নালটা কাটি। এটাতে বাচ্চার শরীরে একটু বেশি রক্ত পাওয়া যায়, যে রক্তটা নালের মধ্যে আছে হুম, সেটা বাচ্চার দিকে চলে যায়। আচ্ছা। সো দিস হেল্পস দেম প্রিভেন্ট অ্যানিমিয়া। তুমি আমাদের যারা এই মুহূর্তে দেখছে তাদের যারা হবু বাবা-মা বা যারা ভবিষ্যতে বিয়ে করবে, হবে তাদের বাচ্চা, প্রসপেক্টিভ প্যারেন্টস, প্রসপেক্টিভ প্যারেন্টস, তাদের জন্য কিছু ডুজ অ্যান্ড ডোন্টস যদি বলে দাও একদম ফাইনালি। আমি বলবো আপনার প্রেগনেন্সি আর বাচ্চা চাইল্ড বার্থটা সবসময় প্ল্যান করবেন। প্ল্যান করার আগে আপনার সব রকমের প্রিপেয়ারনেস দরকার। আপনি জেনে একটা জিনিসে উঠছেন আর না জেনে ঢুকছেন, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি জেনে নিন আপনার রাস্তাটা কিরকম হতে পারে, আর তারপরে আপনি যান, আমরা আপনার সঙ্গে আছি। থ্যাংকস আ লট। ডক্টর অশোক মিত্তাল আজকে আমাদের সঙ্গে ছিলেন। সিরিয়াসলি বলছি এই এপিসোডে আমার বিশ্বাস যে যারা এই মুহূর্তে এই এপিসোডটা দেখছেন তারা নিশ্চয়ই অনেকটা কনফিডেন্ট বোধ করবেন অ্যাটলিস্ট এই আলোচনাটার পরে। থ্যাংক ইউ অশোক, তোমাকে Thank you. এখানে আসার জন্য হরি ওম। থ্যাংকস আ লট। অন্য আরেকদিন আরো একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাই তোমার সঙ্গে রিগার্ডিং বাচ্চার হেলথ, এই সমস্ত Yeah. কিছু নিয়ে আমি এক্সপেক্ট করব তুমি নিশ্চয়ই থাকবে। Any day. সিরিয়াসলি বলছি এপিসোড আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠোঁটের কোণে স্মাইলটাকে চওড়া করে রাখুন যাতে সবাই ভালো থাকে।